চিনি ছাড়া আমাদের একটা দিনও কি চলে? কিন্তু এই যে মিষ্টি দানাগুলো, এগুলো আমাদের টেবিল পর্যন্ত পৌঁছায় কিভাবে? চলুন আজ আমরা এই সফরের গল্পটাই শুনি। দেখব কিভাবে হাজার হাজার মাইল সাগর পাড়ি দিয়ে ব্রাজিল থেকে চিনি বাংলাদেশে আসে। এটা এমন এক জটিল যাত্রাপথ যার প্রতিটি ধাপ আপনাকে অবাক করে দেবে। ভাবুন তো একবার, প্রায় 15,000 কিলোমিটারের বিশাল এক দূরত্ব। ব্রাজিলের চিনির ক্ষেত থেকে আমাদের রান্নাঘর পর্যন্ত এই যে লম্বা রাস্তা, এটা কিন্তু শুধু একটা জাহাজে করে পণ্য আনার গল্প নয়। এর পেছনে আছে নিখুঁত পরিকল্পনা, অনেক বড় ঝুঁকি আর কৌশলের এক দারুণ সমন্বয়। পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য আমরা 6টা ধাপে ভাগ করে নিয়েছি। প্রথমে সুযোগটা খুঁজে বের করা, তারপর নিখুঁত একটা পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট তৈরি করা, এরপর চুক্তি ফাইনাল করা, তারপর সেই দীর্ঘ সমুদ্র যাত্রা, বাংলাদেশে বন্দরে পৌঁছানো এবং সবশেষে আসল রহস্য, লাভ বা লোকসান কোথায় হয় সেটা জানা। তো প্রথম পর্ব, সুযোগ। সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটাই, এত দেশ থাকতে ব্রাজিল থেকে বাংলাদেশে চিনি আমদানির এই রুটটা এত গুরুত্বপূর্ণ কেন? এর পেছনে বিশেষ কারণটা কি? মূল কারণটা হল নির্ভরযোগ্যতা। দেখুন, ব্রাজিল শুধু বিশ্বের সবচেয়ে বড় চিনি রপ্তানিকারকদের মধ্যে অন্যতমই না, তাদের স্যান্টোস বা পারানাগুয়ার মতো বিশাল সব বন্দর আছে। এই বন্দরগুলো নিশ্চিত করে যে যত বড় অর্ডারই হোক না কেন, সেটা সময় মতো জাহাজে উঠবে। একজন আমদানিকারকের জন্য এর থেকে বড় ভরসার জায়গা আর কি হতে পারে বলুন? পর্ব 2, নীল নকশা। চিনি কিন্তু জাহাজে ওঠার অনেক আগেই তার যাত্রা শুরু করে দেয়। কোথায়? একটা অফিসের ভেতরে, কাগজের ওপর। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এখানেই নিতে হয়, যা পুরো ব্যবসার গতিপথ ঠিক করে দেয়। তো আমদানিকারককে প্রথমেই একটা বড় সিদ্ধান্ত নিতে হয় কি ধরনের চিনি আনা হবে, কারণ এই একটাই সিদ্ধান্ত পুরো সাপ্লাই চেইনকে বদলে দেয়। যেমন ধরুন বা অপরিশোধিত চিনি, এটা আসে খোলা অবস্থায় জাহাজের বিশাল খোলের ভেতর, এটা সোজা চলে যায় রিফাইনারিতে। আর অন্যটা হলো ঝরঝরে সাদা চিনি, যেটা আমরা প্যাকেটে দেখি, ওটা আসে বস্তায় ভরে কন্টেনারের ভেতরে। আচ্ছা, এই যে আইসিও এমসা, এটা আসলে কি? এটা আর কিছুই না, চিনির একটা কোয়ালিটি গ্রেড। সোজা কথায় এই নম্বরটা বলে দেয় চিনিটা কতটা সাদা আর পরিষ্কার। নম্বর যত কম, যেমন আইসিও এমসা 45, চিনি তত ভালো মানের, মানে খাওয়ার জন্য একদম তৈরি। এরপর আসে সবচেয়ে জটিল পর্বটা, সেটা হলো নিয়মকানুনের জঙ্গল পার করা। বাংলাদেশে পণ্য ঢোকাতে গেলে বিএসটিআই সার্টিফিকেট থেকে শুরু করে কাস্টমসের শুল্ক, অনেক নিয়ম মানতে হয়। এখানকার একটা ছোট ভুল মানেই কিন্তু পুরো চালানটা বন্দরে আটকে যাওয়া, আর তার মানেই হলো বিশাল আর্থিক ক্ষতি। পর্ব 3, হ্যান্ডশেক। আচ্ছা, প্ল্যানিং তো হলো, এখন আসল কাজ, মানে চুক্তিটা ফাইনাল করা। এই চুক্তিটা কিন্তু এক ধাপে হয় না, এর জন্য কয়েকটা সিঁড়ি ভাঙতে হয়। প্রথমে তো ভালো সাপ্লায়ার খুঁজে বের করতে হবে, তারপর শুরু হয় আসল দর কষাকষি, যেখানে চুক্তির সব শর্ত ঠিক করা হয়। এরপর ঠিক করতে হয় পণ্যের মান, কে কখন কিভাবে পরীক্ষা করবে, আর সবশেষে ব্যাংক থেকে লেটার অফ ক্রেডিট বা এলসি খুলে পুরো লেনদেনটাকে নিরাপদ করতে হয়। এখানে একটা কথা কিন্তু মাথায় গেঁথে রাখতে হবে, সস্তার 3 অবস্থা। এই কথাটা আন্তর্জাতিক বাণিজ্যে একদম সত্যি। শুধু দাম দেখে লাফ দিলে কিন্তু পরে পস্তাতে হতে পারে। একজন চালাক আমদানিকারক সবসময় নিশ্চিত করেন যে তার চুক্তিতে পণ্যের মান, ওজন আর কোনো সমস্যা হলে জরিমানার কথা পরিষ্কারভাবে লেখা আছে। এই এলসি জিনিসটা হলো ইন্টারন্যাশনাল ট্রেডের সেফটি নেট। এটা বিক্রেতাকে ভরসা দেয় যে সে টাকা পাবে, আর ক্রেতাকেও ভরসা দেয় যে সে ঠিকঠাক মাল পাবে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, সব কাগজপত্র 100% নিখুঁত হতে হবে, এলসির শর্তের সাথে হুবহু মিলতে হবে। একটা কমা বা ফুলস্টপ ভুল হলেও পেমেন্ট আটকে যেতে পারে। পর্ব 4, ট্রানজিট। চুক্তি সই, এলসি খোলা শেষ, এবার চিনি সমুদ্রে ভাসার জন্য তৈরি। আর এখান থেকেই কিন্তু দুটো যাত্রা একসঙ্গে শুরু হয়। একটা হলো আসল চিনির যাত্রা জাহাজের ওপর দিয়ে, আর আরেকটা হলো তার কাগজের যাত্রা ফাইলপত্রের ভেতর দিয়ে। এখানেও কিন্তু একটা সিদ্ধান্তের ব্যাপার আছে। যদি বিশাল পরিমাণে অপরিশোধিত চিনি আনতে হয়, মানে যেটা রিফাইনারিতে যাবে, তখন তো আর বস্তায় ভরে আনা পোষাবে না। তখন ব্যবহার হয় বাল্ক শিপিং, মানে খোলা চিনি সোজা জাহাজের খোলে ঢেলে দেওয়া হয়। আর যদি রেডি টু ইট চিনি হয়, তখন কন্টেনারই ভরসা, এতে পণ্য সুরক্ষিত থাকে। এই যে এক গাধা কাগজের লিস্ট দেখছেন, এটাকে বলা যেতে পারে চিনির পাসপোর্ট। কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ লেডিংয়ের একটা কাগজও যদি এদিক ওদিক হয়, তাহলেই কিন্তু চিনির আর বাংলাদেশে ঢোকা হবে না, বন্দরেই আটকে থাকবে। পর্ব 5, ফাইনাল মাইল।
এত কিছুর পর জাহাজ এসে ভিড়ল বাংলাদেশের বন্দরে। মনে হতে পারে যাক, কাজ তো শেষ, কিন্তু না, আসল পরীক্ষা তো শুরু হলো এখন। বন্দরে জাহাজ ঢোকার পর থেকেই কিন্তু মিটার চালু হয়ে যায়, মানে সময় নষ্ট হলেই পকেট থেকে টাকা খসবে। একদিকে কাস্টমস ক্লিয়ারেন্স, অন্যদিকে বিএসটিআই এর চেকিং। এই পুরোটা শেষ করে মাল খালাস করতে হবে। একটু দেরি মানে বিশাল অঙ্কের জরিমানা, যাকে বলে ডেমারেজ, লাভের গুড় পিঁপড়েতে খেয়ে ফেলার মতো অবস্থা। এই কঠিন সময়ে আমদানিকারকের সবচেয়ে বড় সহায় হল তার C&F এজেন্ট। তাকে বলা যায় বন্দরের লোকাল এক্সপার্ট। কোন অফিসে যেতে হবে, কোন কাগজে সই লাগবে, ট্যাক্স কত হবে, এই সব জটিল হিসাব তিনি সামলান। একজন ভালো এজেন্ট ছাড়া এই পথ পাড়ি দেওয়া প্রায় অসম্ভব। পর্ব 6, টেক অ্যাওয়ে। তো শব্দ হল, এবার আসা যাক আসল কথায়। লাভটা হয় কোথায়, আর লোকসানই বা হয় কেন? অনেকেই ভাবেন চিনির দাম কোন পেলেই লাভ, কিন্তু মজার ব্যাপার হল বেশিরভাগ লোকসান হয় অন্য কিছু ছোট ছোট ভুলের জন্য, যেগুলো আসলে এড়িয়ে যাওয়া সম্ভব। চলুন দেখি সেই আর্থিক ফাঁদগুলো কি কি। এই দেখুন, একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল। এলসি খোলার সময় যদি সব শর্ত পরিষ্কারভাবে লেখা না থাকে, তাহলে সামান্য একটা কাগজের ভুলের জন্য পুরো পেমেন্ট আর মাল দুটোই আটকে যেতে পারে। শেষে লাভের চেয়ে লোকসানই বেশি হয়। একজন পাকা ব্যবসায়ী আর সাধারণ ব্যবসায়ীর মধ্যে পার্থক্যটা এখানে। একজন পাকা আমদানিকারক শুধু চিনির কেনা দাম দেখেন না, তিনি একটা পুরো হিসাব করেন, যেটাকে বলে ল্যান্ডেড কস্ট। মানে ব্রাজিলের ফ্যাক্টরি থেকে বাংলাদেশের গুদাম পর্যন্ত পৌঁছাতে মোট কত খরচ হলো, জাহাজ ভাড়া, ইন্স্যুরেন্স, ট্যাক্স, বন্দরের খরচ, সবকিছু একদম পাই হিসাব। আর এটাই হলো এই পুরো আলোচনার সারমর্ম। যারা এই ব্যবসায় কনসিস্টেন্টলি সফল হন, তারা শুধু দাম নিয়ে মাথা ঘামান না, তারা কোয়ালিটির ঝুঁকি, কাগজপত্রের ঝুঁকি আর সরকারি নীতির ঝুঁকি, এই সব কিছুকে ম্যানেজ করেন। সফলতার আসল চাবিকাঠি এটাই। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এত ঝুঁকি ঝামেলা পেরিয়ে এই ব্যবসা করাটা কি আসলেই লাভজনক? উত্তরটা হয়তো এমন: যারা এই পুরো প্রক্রিয়াটাকে নিছক আমদানি রপ্তানি না ভেবে একটা শিল্প হিসেবে দেখেন এবং এর প্রতিটি খুঁটিনাটি আয়ত্ত করতে পারেন, তাদের জন্য এর পুরস্কারটা সত্যি অনেক বড়।